দর্শক, দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে। এই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো। অন্যদিকে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সেটি হচ্ছে যে হঠাৎ করে জামাত জামাতপন্থী ১০ জন আইনজীবী বা আইন কর্মকর্তা তারা কেন পদত্যাগ করলেন, এই বিষয়টি নিয়েও আজকে কিছুটা টাচ করার চেষ্টা করব। চলুন আমরা জেনে নেব যে বিষয়টি যে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে আবেদন করে সেখানে তাদেরকে দেশে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে দুদক, দুর্নীতি কমিশনার। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা এসেছে আন্তর্জাতিক সহযোগিতার আসামি প্রত্যাপনের কার্যকারিতা ও সীমাবদ্ধতা বিষয়টি নিয়ে। দেখুন, দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজয় জয়, মেয়ে সাইমা অজয় পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া অংশ নিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে একটা আসামিকে বিদেশ থেকে বা অন্য দেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়, সেই প্রক্রিয়াটা আমরা কতটুকু বাস্তবসম্মত, কতটুকু আসলে কার্যকরী সম্পন্ন, এটাও আমাদের জানা আছে। তবে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বের। এটা একটা রাজনৈতিক ইস্যু বা একটা খুব সেন্সিটিভ বিষয়। যেহেতু সাবেক একজন প্রধানমন্ত্রী তিনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন, সেখান থেকে আসলে এই ইন্টারপোলের মাধ্যমে তাকে কতটুকু দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে, সেটাও বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এখানে একটা আসামি বিনিময়, এই যে দুটি রাষ্ট্রের সাথে আসামি বন্দি বিনিময়ে যে একটা চুক্তি আছে, সেই চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে বারবার কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু অনেকবারই কিন্তু টাচ করা হয়েছে বা অনেকবারই কিন্তু তাদেরকে বলা হয়েছে, কিন্তু সেখানে তারা ভ্রুক্ষেপ করেনি বা কর্ণপাত করেনি। এবার আবার নতুন করে সেই বিষয়টি নিয়ে আবার আলোচনায় উঠছে। আমরা দেখেছি সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তাকে নিয়ে এসে দেশে নিয়ে আসা বিচার করা হবে, সেটা নিয়েও প্রক্রিয়াধীন, সেটা নিয়েও কাজ করা হচ্ছে। যাই হোক, তো এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো শেখ হাসিনার সাথে আরো ১০ জন ব্যক্তি আছে, তার তার ছেলে আছে, তার মেয়ে আছে এবং আরো বাকি যে কয়েকজনের নাম আছে, সেই নামের তালিকাটাও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। সাবেক এখানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নাম উল্লেখ করা হয়েছে, তার স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের কয়েকজন সদস্য সহ মোট ১০ জন আসামি। তো গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকজনই। এই যে এস আলম গ্রুপের যে চেয়ারম্যান যিনি আছেন সাইফুল আলম, তাকে নিয়ে তো অনেক রকমের কথা আছে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, তার সম্পর্কে দুর্নীতির অভিযোগের শেষ নেই। তো এই সমস্ত ব্যক্তিরা আবার বর্তমান সরকারের সাথে তাদের সখ্যতা আছে, এই বিষয়টি নিয়েও কিন্তু অনেক রাজনীতিতে অনেক চর্চা আছে বা আলোচনা আছে। তো দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অংশ হিসেবে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে এখানেই প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কতটুকু দেশে আনা সম্ভব, যে বিষয়টি এখানে উঠে আসছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার ঘটনার পরে তার কার্যকারিতা আলোচনায় এসেছে এখন বর্তমানে। আসলে তাকে কি আসলে ফিরিয়ে আনা সম্ভব? আপনাদের মতামত কি দর্শক? আসলে এই যে সাবেক প্রধানমন্ত্রী, তার দুর্নীতি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং সাবেক যে তাদের যে বিভিন্ন রকমের নেতাকর্মীদের সাবেক তারা যারা আছে তাদের সম্পর্কে আপনারা জানেন। তো বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, আসলে যে বিষয়টি আবার নতুন করে আলোচনা আসছে, সেটি সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে যে বিষয়টি সামনে আসছে, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বর্তমানে ব্যাপকভাবে চর্চা হচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে যে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কটার পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে আরো নতুন করে একটু নাড়াচাড়া দেওয়া দরকার। সেহেতু হয়তো বা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে রাজনৈতিক ইস্যুটাকে নিয়ে। তো এখানে নিয়ে অনেক কিছুই মানে আলোচনা আছে যে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। আবার এই আলোচনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেওয়া হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করা হচ্ছে তার বিরুদ্ধে। তো এই বিষয়গুলো নিয়ে রাজনীতিতে ব্যাপকভাবেই এখন চর্চা হবে, এটা যতটুকু বোঝা যাচ্ছে। আবার পাশাপাশি দেখা যায় যে সেখানে জামাতপন্থী যে আইনজীবী আছে, সে আইনজীবীদের হঠাৎ করে তাদের পদত্যাগ, এটা অনেকেই বলছে এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। যেমন রিজভী আহমেদ তিনি একটি কথা বলেছেন যে এটা জামাতের যে বর্তমানে যে জামাতের যে সিনিয়র আইনজীবীরা বা সেখানে কর্মকর্তারা আছে যারা জামাতপন্থী, তারা যে পদত্যাগ করেছে, এই পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এবং এটা রিজভী পড়েছে এবং ব্যারিস্টার বাদল তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে আসলে জামাতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ এটা সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, আর কিচ্ছু না। দেখুন, দীর্ঘদিন যাবৎ আমরা জামাতের কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছি। জামাত
তিনি তার রাষ্ট্র ক্ষমতায় এই যে নির্বাচনের পরবর্তী সময় থেকে জামাতের যে ভূমিকাগুলো আছে, একজন বিরোধী দলীয় যে ভূমিকা থাকার কথা, সেই বিরোধী দলীয় ভূমিকাটা কেমন যেন মনে হচ্ছে প্রশ্নাতীত। কারণ জামাতের ভূমিকা মনে হচ্ছে যে তারা শুধু ক্ষমতার রদবদল নিয়েই তারা ব্যস্ত আছে। কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে শুধু জামাত যে সক্রিয় ছিল সেটা না, সকল দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণী মানুষই এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। তো সেই গণ অভ্যুত্থানের সফলতার পরে আজকে নির্বাচন হয়েছে, দীর্ঘ 17 মাস পরে, 18 মাস পরে নির্বাচন হওয়ার পরে বর্তমান সরকারের 4 থেকে 5 মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন এই সময় দেখা যাচ্ছে যে দুটি দলের মধ্যে, সরকার দল এবং বিরোধী দলীয়, যারা বিরোধী দলের সাথে জামাতের সাথে আবার এনসিপি আছে, তারা সক্রিয় অভ্যুত্থানের সময় তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল আজকের এনসিপি। এই যে তারা যে ভূমিকাগুলো পালন করছে, সেখানে এই ভূমিকাটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে। তো আসলে তারা চাচ্ছে শুধু ক্ষমতার রদবদল, এছাড়া আর কিচ্ছু না, এটা অনেকে বলার চেষ্টা করছে। তো জামাতের যে পন্থী যে 18 জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছে, এই 18 জন ব্যক্তি তারা কারণ দেখিয়েছে জুলাই সনদ সহ নানান ইস্যু সামনে নিয়ে এসে তারা এটাকে নিয়ে তারা একটা ইস্যু বানিয়ে, জুলাই সনদটাকে ইস্যু বানিয়ে জামাতপন্থী 18 জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল, দেখেন এরা কিন্তু ছোট মোটো আইনজীবী না, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই সমস্ত পদ থেকে তারা যখন পদত্যাগ করে, এই বিষয়টি নিয়ে শুধুমাত্র দেশীয় রাজনীতিতে না, আন্তর্জাতিক রাজনীতিতেও এটা ব্যাপকভাবে এটা আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে, যেখানে এতগুলো আইনজীবী, এতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আইন পেশার, তারা পদত্যাগ করা মানে কি, এখানে দেশের অবশ্যই একটা ভাবমূর্তির ব্যাপার স্যাপার আছে, যেখানে যে এতগুলো আইনজীবী পদত্যাগ করা একটা রাষ্ট্রের পরিচালক বা রাষ্ট্র প্রধানের উপর অনেকটাই প্রভাব পড়ে, এবং সেই রাষ্ট্রের উপরেও প্রভাব পড়ে। কারণ এখানে আন্তর্জাতিক অনেক বিষয় থাকে, যেখানে তার নজরদারি থাকে যে বিষয়গুলোতে বাংলাদেশ আসলে হচ্ছেটা কি। একদিকে এই বিরোধী দলের সাথে বর্তমান সরকারের মতবিরোধ, এবং সাবেক যে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ দল আওয়ামী লীগ, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখার মধ্যে দিয়ে এক ধরনের জোরপূর্বক তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, এবং তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবারও আইন ইন্টারপোলের তাদের মাধ্যমে আনার একটা চেষ্টা, অপচেষ্টায় বলবেন না কি বলবেন, যাই হোক তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে দুদকের পক্ষ থেকে। এই বিষয়টি নিয়েও কিন্তু আসলে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশ আবার রাজনৈতিকভাবে অস্থিরতা সামনে খুব ঘনিয়ে আসতেছে। কেন যেন মনে হচ্ছে যে রাজনৈতিক কালো মেঘ আমাদের দেশটাকে আবারও ছেয়ে দিচ্ছে, সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক এবং ডিপ স্টেট বলে একটা কথা আছে, সেই ডিপ স্টেট গুলো আবার যেন সক্রিয় হয়ে উঠছে। দর্শক, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে আসছে, দুটি বিষয়, যে হুট করে যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে আসেন, ঠিক সেই সময় জামাতপন্থী 18 জন ঊর্ধ্বতন আইনজীবী কর্মকর্তা যারা আছে তাদের পদত্যাগ, অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের যে এই যে রেড নোটিশের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে সক্রিয় ভূমিকা, এই সবগুলো বিষয় কি স্বাভাবিকভাবে দেখছেন আপনারা? আমার তো মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া না, এটা রাজনৈতিক একটা মানে অভ্যন্তরীণ একটা রাজনৈতিক একটা কোলাহল তৈরি করার একটা অপচেষ্টা হচ্ছে কিনা, অথবা এই যে ডিপ স্টেট যারা আছে তারা সক্রিয় হচ্ছে কিনা, তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা যে বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করে তোলা, বাংলাদেশের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে একটা মানে কি বলবো, যে এই সরকারকে হেনস্থা করা, অথবা আন্তর্জাতিক মহলে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, আন্তর্জাতিক মহল থেকে তাদেরকে চাপে রাখার একটা অপচেষ্টা হচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা উচিত যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, ভাবেন। কারণ পলিটিক্যালি ইস্যুটা অনেক কঠিন একটা ইস্যু, সেটা অভ্যন্তরীণ পলিটিক্যাল হোক, আন্তর্জাতিক পলিটিক্যাল হোক, যে কোনো বিষয় এটা অনেক গুরুত্বের সাথে দেখা উচিত। যদি এখানে সরকার যদি মনে করে এই স্বাভাবিক বিষয়, এগুলো নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর দরকার নেই, তাহলে হয়তো সরকার একটা সময় বিপদে পড়ে যেতে পারে। কারণ এখানে জামাতের যে ভূমিকাগুলো পালন করার চেষ্টা করছে, হুটহাট করে তাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কর্মকাণ্ডগুলো খুব স্বাভাবিকভাবে দেখলে এটা আমার মনে হয় সরকারের জন্য খুব মানে অসুবিধাজনক একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে, আমার ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝি, ঠিক আছে। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশের সাথে ভারত সরকারের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক, তিক্ত সম্পর্ক চলমান, এই সম্পর্কের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার কি আদৌ রাজি হবে? কোনোদিনও সম্ভব না, সেটা আমি স্পষ্ট করে বলতে পারি। এবং এই বিষয়টি নিয়ে রাজনীতিতে আবারও চর্চা করা, হ্যাঁ, শেখ হাসিনার বিষয়টিকে নিয়ে
আমার মনে হয় সেটা কতটুকু কার্যকরী হবে সেটা নিয়ে না, তবে এই যে দুদকের কর্মকাণ্ডগুলো এটা আসলে নিতান্তই একটা রাজনৈতিক একটা ইস্যুতে পরিণত হয়ে যেতে পারে দুদকের বর্তমানে কর্মকাণ্ড। তবে বলতে পারেন যে হ্যাঁ, তাহলে কি শেখ হাসিনা বিচারের ঊর্ধ্বে? না, শেখ হাসিনা বিচারের ঊর্ধ্বে না। তার বিরুদ্ধে যে অপরাধগুলো আছে, অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে বিচার অবশ্যই তাকে করতে হবে। মানুষ বিচারের ঊর্ধ্বে না, সে যেই হোক, প্রধানমন্ত্রী হোক, আর রাষ্ট্রপতি হোক, আর সাধারণ জনগণ হোক, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিচারের নামে কোন ডিপ স্টেটের কেউ যেন দেশটাকে অস্থিতিশীল করতে না পারে, বিচারের নাম করে রাজনৈতিক মানে ঘোলা জলে মাছ শিকারের মতন কেউ যেন সেই অবস্থা তৈরি করতে না পারে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বর্তমান সরকারকে সেটা পর্যবেক্ষণ করতে হবে যে কোন মুহূর্তে কোন কাজগুলো করছে দেশের অভ্যন্তরীণ। দুদক বর্তমান সরকারের অধীনেই, কিন্তু দুদক কিন্তু দোয়া তুলসী পাতা না, যে বিষয়টি নিয়ে আপনাদের খুব সহজ সরল ভাবেই হিসাব করলেই হবে না যে দুদক কোন সময় কোন পদক্ষেপটা নিচ্ছে, দুদকের পিছিয়ে কোনো ডিপ স্টেটের লোক লাগানো আছে কিনা। তারপরে এই যে জামাত শিবিরের যে 18 জন কর্মকর্তা আইনজীবী যারা আছে তারা পদত্যাগ করছে, এখানে তাদের পিছনে কোনো ডিপ স্টেটের কর্মকর্তারা ডিপ স্টেটের সাথে যারা জড়িত তারা অন্তর্ভুক্ত আছে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে সরকারকে। নতুবা সরকার অবশ্যই সেটা বিপদের পথে, বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, এটা আমি অনেকটাই অনুমান করতে পারছি। দর্শক, আসলে আপনাদের মতামত কি এই বিষয়ে, যে যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো নিয়ে, আপনাদের মতামত কি, যে আসলে কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কালো ধোঁয়া বা কালো মেঘ সে ধরছে কিনা, এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে করে যাবেন। আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি কোনো ইনফরমেশন দিতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং যার যার অবস্থান থেকে সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।